হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে মানবীয় ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি সম্পর্কে আলোচনা করব। তো এই হিউম্যান জিওগ্রাফি, যেটার মধ্যে তোমার মানবীয় ভূগোলের মৌলিক বিষয়বস্তু কী কী আছে সেগুলো সম্পর্কে, এর ধারণার বিকাশ, এর মধ্যে কী কী আলোচনার বিষয় আছে, সবই তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো, আশা করছি জিনিসটা বুঝতে পারবে। তাহলে দেখো, মানবীয় ভূগোল সম্পর্কে ধারণা ক্লিয়ার করতে গেলে প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে মানবীয় ভূগোল কাকে বলে বা মানবীয় ভূগোলের সংজ্ঞা দাও। তাহলে সংজ্ঞা যদি দিতে হয় তাহলে মানবীয় ভূগোল কাকে বলে, দেখো, বলছে যে ভূগোল শাস্ত্রের যে শাখায় কোনো অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সেখানকার মানুষের সামাজিক এবং দৈনন্দিন জীবনযাত্রা প্রণালী এবং অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকেই মানবীয় ভূগোল বলছে। তাহলে এটাই হচ্ছে তোমার মানবীয় ভূগোলের ডেফিনেশন। ঠিক আছে, এবার দেখো, কিছু কিছু ভৌগোলিক তারা মানবীয় ভূগোলের নিজের মত অনুযায়ী দিয়েছে। যেমন র্যাডজেল বলেছেন যে মানবীয় ভূগোল হলো মানব সমাজ এবং প্রকৃতির পারস্পরিক সম্পর্কের সাংশ্লেষিক অধ্যয়ন, সেখানে প্রকৃতির সঙ্গে মানুষের অভিযোজনের প্রকৃতি বিশ্লেষিত হয়। হান্টিংটন বলেছেন যে মানবীয় ভূগোল হলো মানুষের ক্রিয়াকলাপ এবং গুণাগুণের বন্টনের সঙ্গে ভৌগোলিক পরিবেশের সম্পর্কের অধ্যয়ন। ভিদাল দাবলাস বলেছেন যে মানবীয় ভূগোল পৃথিবী এবং মানুষের মধ্যে অন্তঃসম্পর্কের একটি নতুন ধারণা প্রদান করে, যা আমাদের পৃথিবীকে নিয়ন্ত্রণকারী ভৌগোলিক নিয়ম এবং বসবাসকারী জীবের মধ্যে সম্পর্কের আরও বিশ্লেষণাত্মক জ্ঞান আহরণ করতে সাহায্য করে। স্যাম্পেল বলেছেন কি, মানবীয় ভূগোল হলো বিরামহীন মানুষ এবং নিত্য পরিবর্তনশীল পৃথিবীর মধ্যে পারস্পরিক সম্পর্কের অধ্যয়ন। তাহলে এই হচ্ছে তোমার মানবীয় ভূগোল সম্পর্কে কতগুলো সংজ্ঞা, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে সর্বজনগ্রাহ্য যে সংজ্ঞা সেটা হলো তোমার মানবীয় ভূগোলের সংজ্ঞা। এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে মানবীয় ভূগোলের ঐতিহাসিক বিবর্তন কীভাবে ঘটে। তাহলে দেখো, আমাদের এই যে মানবীয় ভূগোলের যে বিবর্তন সেটা কিন্তু একদিনে আসেনি, আস্তে আস্তে তোমার এই বিবর্তন কিন্তু হয়েছে। বলছে ভৌগোলিক পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজন এবং সমন্বয় সাধনের ফলে ভূপৃষ্ঠে সৃষ্ট বিভিন্ন বাস্তুতান্ত্রিক পরিবেশের বিশ্লেষণের মধ্য দিয়ে মানবীয় ভূগোলের যাত্রা শুরু হয়েছিল। তাই মানবীয় ভূগোলের শিকড় বহু গভীরে প্রথিত রয়েছে। নিম্নে সরণির মাধ্যমে মানবীয় ভূগোলের সময় বিবর্তন তুলে ধরা হলো। তাহলে দেখো, আমাদের সভ্যতার বিবর্তনের সঙ্গে সঙ্গে কীভাবে মানবীয় বিবর্তন হলো বা মানবীয় ভূগোলের বিবর্তন হলো সেটা কিন্তু এখানে তোমার দেখো এই ছকের মধ্যে কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে। তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো বা শোনো, তাহলে কিন্তু অনেকটা কাজ হবে। তাহলে প্রথম দেখো, ঔপনিবেশিক সময়কালের গোড়ার দিক। ঔপনিবেশিক সময়কাল মানে ধরো এই ইউরোপীয়রা আমাদের যে ধরো যখন সভ্যতার বিকাশ হয় তখন সেই সভ্যতার বিকাশ সম্পর্কে তো আমরা জেনেছি যে আমাদের যে চারটে তোমার পুরনো সভ্যতা ছিল সেই সভ্যতাগুলো সবই তোমার নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল। এবং চারটে পুরনো সভ্যতা কী কী আছে? চারটে পুরনো সভ্যতা হচ্ছে তোমার ওই আমাদের টাইগ্রিস, একটা হচ্ছে তোমার আমাদের ভারতের যে সিন্ধু সভ্যতা, তারপর সিন্ধু সভ্যতার পরে হচ্ছে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা, তারপর তোমার আছে আমাদের এই মিশরীয় সভ্যতা এবং ইয়াংসিকিয়াং নদীর তীরে চীনা সভ্যতা। তাহলে আমাদের পৃথিবীতে যখন সভ্যতার বিকাশ হয় তখন ঠিক এই পশ্চিম এশিয়াতে দেখো এই যে চারটে নদী, তার মধ্যে এই নীল নদটা তোমার আফ্রিকা মহাদেশ, শুধুমাত্র এটাই ব্যতিক্রম, কিন্তু বাকি যতগুলো তিনটে যে সভ্যতা আছে সেগুলো কিন্তু এই পশ্চিম এশিয়াতে এই কাছাকাছি দেখো এখানে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, মিশরীয় সভ্যতা তোমার আফ্রিকাতে, এবং এটা কিন্তু সবথেকে উন্নত সভ্যতা, সবথেকে প্রাচীন সভ্যতা হচ্ছে এই দুটি, একটা হচ্ছে তোমার সিন্ধু সভ্যতা আর একটা টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরের সভ্যতা, আর এইদিকে ইয়াংসিকিয়াং সভ্যতা। এবার দেখো এইখানে যে এই যে মক্কা বলে যে শহরটা আছে, এটা এখান থেকে তোমার ইসলাম ধর্মের উৎপত্তি হয়, আর এখানে ইসরায়েল যেটা হয় এখান থেকে তোমার খ্রিস্ট ধর্মের উৎপত্তি হয়। আর তোমার ধরো ভারতবর্ষের উত্তরে যে নেপাল আছে সেখান থেকে বৌদ্ধ ধর্মের উৎপত্তি হয়, আর তোমার ভারতের পূর্বে ওই বিহার যে আছে সেই বিহার থেকে তোমার জৈন ধর্মের উৎপত্তি হয়। এবার দেখো এখান থেকে এই যে খ্রিস্টান ধর্ম যারা আছে তারা কিন্তু এই ইউরোপ মহাদেশে তাদের প্রথমে বিস্তার হতে শুরু করে, এবং এখানে মক্কা থেকে যে মুসলিম কমিউনিটি যেটা আছে তারা কিন্তু এই যে আফ্রিকা এবং ভারতের দিকে তাদের সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে। এইভাবে তারা সভ্যতার বিকাশ শুরু হয়। আর অন্যদিকে যারা পার্বত্য অঞ্চলে যে বৌদ্ধ যারা আছে তারা ধরো পার্বত্য অঞ্চল যেগুলো আছে সেগুলোতে তোমার বেশি বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষকে কিন্তু দেখতে পাওয়া যায়। এবার দেখো এইখানে যখন ইউরোপীয়রা যারা আছে তারাই কিন্তু উপনিবেশটাকে বেশি বিকাশ করতে শুরু করেছিল। তারা কিন্তু যখন এখানে সভ্যতাগুলো বিকাশ লাভ করতো তখন এই সমস্ত সভ্যতার মধ্যে কিন্তু কী হতো বলতো, একটা ব্যবসা বাণিজ্য কিন্তু ছিল। ঠিক আছে, এবং তারা যখন ভারতের অর্থাৎ এই যে সিন্ধু সভ্যতার সঙ্গে যখন এই
তোমার মেসোপটেমিয়া সভ্যতা যখন ব্যবসা চলতো তখন কিন্তু তারা ভারত সম্পর্কে জানতো। তো ইউরোপীয়রা জলপথে যখন তোমার ভারতকে আবিষ্কার করতে গেল তখনই কিন্তু তারা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এই সমস্ত দেশগুলিকে তারা কিন্তু আবিষ্কার করলো জলপথে। তাহলে যার জন্য তোমার এই আমেরিকাকে কিন্তু কি বলা হয়, আমেরিকাকে বলা হয় নবীন বিশ্ব। অর্থাৎ পুরনো বিশ্ব হচ্ছে আমাদের এই পশ্চিম এশিয়া এবং আফ্রিকার এই সভ্যতাগুলি, এবং নবীন বিশ্ব হচ্ছে তোমার উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এইগুলো হচ্ছে তোমার নবীন বিশ্ব। তাহলে এই গেল তোমার ইতিহাস। এবার দেখো তাহলে এই যে ঔপনিবেশিক সময়কাল, অর্থাৎ যখন উপনিবেশ আমাদের, যেমন ধরো ভারতবর্ষে তোমার ইংরেজদের উপনিবেশ একটা ছিল, তো সেটা কি, তারা প্রথমে কি ঔপনিবেশিক অর্থাৎ ব্যবসা বাণিজ্যের জন্য তারা কিন্তু অন্বেষণ করছিল, যার জন্য এটাকে বলছে অন্বেষণ এবং বর্ণনা। তারপরে দেখো ঔপনিবেশিক সময়ের পরবর্তী, যেটাকে আঞ্চলিক বিশ্লেষণ। এবার দেখো আমরা এবার বিশ্লেষণ করব যে কিভাবে একটার পর একটা বৈশিষ্ট্য শুরু। তাহলে দেখো প্রথমে কি আছে, অন্বেষণ এবং বর্ণনা। অন্বেষণ এবং বর্ণনা কি বলছে, বলছে সাম্রাজ্য বিস্তার এবং বাণিজ্যের উদ্দেশ্যে নতুন নতুন ভৌগোলিক আবিষ্কার বিষয়ক ধারণাকে উৎসাহিত করা, বিজ্ঞান কোষ সম্বন্ধিত বর্ণনা এবং ভৌগোলিকদের দৃষ্টিভঙ্গি গঠন এবং বদলাতে সাহায্য করেছিল এই পর্যায়ে। ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ে কি হলো, দ্বিতীয় পর্যায়ে বলছে আঞ্চলিক বিশ্লেষণ। বলছে এই পর্যায়ে একটি অঞ্চলের বিবরণের সকল দিক বিস্তৃতভাবে গ্রহণ করা হয়েছিল, এবং 2 নম্বর, তারা এই ধারণার বশবর্তী ছিলেন যে সমস্ত অঞ্চলই সমগ্র পৃথিবীর একটি অংশ, সুতরাং একটি অঞ্চলের বা অংশের ধারণা থেকে সমগ্র পৃথিবীর সম্পর্কে ধারণা কিন্তু পাওয়া যাবে, সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এবার আঞ্চলিক পৃথকীকরণে কি বললো, কোনো অঞ্চলের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলির উপর জোর দেওয়া হয় এবং আলোচ্য বৈশিষ্ট্যের ভিত্তিতে বোঝা যায় কেন এবং কিভাবে একটি অঞ্চল অন্য অঞ্চল থেকে আলাদা। এবার স্থানিক সংগঠন কি বলছে, যে কম্পিউটার প্রযুক্তি, উন্নত পরিসংখ্যান ব্যবহার এই সময়ের প্রধান বৈশিষ্ট্য। মানবীয় ঘটনাসমূহের পরিমাপ বিশ্লেষণ করার ক্ষেত্রে পদার্থবিদ্যার সূত্র প্রয়োগ করা হয়। এই পর্বটি মাত্রিক বিপ্লব নামে পরিচিত। তাহলে দেখো মাত্রিক বিপ্লব মানে, মাত্রিক মানে কি, মাত্রা বা সংখ্যাকে বোঝাচ্ছে। তো এই কম্পিউটার এবং এই পরিসংখ্যানের আগমনের সঙ্গে সঙ্গে এই মাত্রিক বিপ্লবটা শুরু হয়, বুঝতে পারছো। অর্থাৎ এখানে কিন্তু পরিসংখ্যানকে খুব দ্রুত কিন্তু এই মানে ডাটাকে অ্যানালিসিস করা সম্ভব হয়, যার জন্য এইটাকে বলছে মাত্রিক বিপ্লব। অর্থাৎ মাত্রিক বিপ্লবের সঙ্গে কিন্তু কম্পিউটারটা কিন্তু যুক্ত, কম্পিউটার প্রযুক্তি। এরপর দেখো যে আছে, মানুষের যেসব কার্যাবলীর মানচিত্রায়ন সম্ভব সেগুলিকে চিহ্নিত করা ছিল এই পর্বের প্রধান লক্ষ্য। এবার দেখো মানবতাবাদমূলক এবং আচরণবাদী চিন্তাধারার উদ্ভব। 1 নম্বর বলছে মাত্রিক বিপ্লবের সমালোচনা এবং তার অমানব সুলভ চরিত্রের ফলশ্রুতিতে 1970-এর দশকে মানবীয় ভূগোল চর্চার 3টি নতুন চিন্তার উদ্ভব ঘটে। এই চিন্তাভাবনাগুলি উদ্ভবের ফলে মানবীয় ভূগোল সামাজিক, রাজনৈতিক এবং বাস্তবতার নিরিখে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। এবার দেখো আধুনিক মতবাদে কি বলছে, মানবীয় অবস্থা ব্যাখ্যার জন্য বিশদ সাধারণীকরণ এবং সর্বজনীন তত্ত্বের প্রয়োগ প্রশ্নের মুখে পড়েছিল। প্রতিটি স্থানীয় প্রেক্ষাপটের উপস্থিতির উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। তাহলে এই হচ্ছে তোমার এই ভূগোল চর্চার বিবর্তন বা মানবীয় ভূগোল চর্চার বিবর্তন। নেক্সট আমাদেরকে যে প্রশ্নটা করতে হবে সেটা হচ্ছে মানবীয় ভূগোলের ধারা কিভাবে বিকশিত হয়। তাহলে দেখো মানবীয় ভূগোলের ধারা অর্থাৎ একটা ভাগ থেকে একটা চিন্তাধারা থেকে একজন ভৌগোলিক থেকে আরেকটা ভৌগোলিক কীভাবে তার ধারাটা বিকশিত করেছিল সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো প্রথম যেটা হয় সেটা জার্মান থেকে। ঠিক আছে, আমি দেখো তোমাদের দেশের সঙ্গে সঙ্গে এবং তাদের মনীষীদের সঙ্গে সঙ্গে এটাকে আমি বোঝানোর চেষ্টা করছি। প্রথম যেটা হচ্ছে কার্ল রিটার, এটা জার্মান থেকে 1779 থেকে 1859 সালে কিন্তু এই ধারাটার বিকাশ হয়, এবং এই ভূগোলবিদকে আলেকজান্ডার ভন হুমবোল্টের সঙ্গে আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়। তাহলে একে কিন্তু তোমার আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতাও কিন্তু বলা হয়। 19 খণ্ডে রচিত তার ডাই আর্টকুন্ড, যার ইংরাজি ভাষান্তর হচ্ছে জিওগ্রাফি ইন রিলেশন টু নেচার অ্যান্ড দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ডের রচনাকালে 1816 খ্রিস্টাব্দ ভূগোলকে বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠাকালে তার লেখনী ব্যাপৃত ছিল, যা পরবর্তীকালে ভৌগোলিকদের উৎসাহ করে। এরপর দেখো ফ্রেডরিক রাটজেল, যিনি একজন জার্মানি ভৌগোলিক ছিলেন। তো জার্মান, এইখানে দেখো এই যে তোমার জার্মান এইরকম জায়গাতে অবস্থিত। ইউরোপের দুটো দেশ, একটা হচ্ছে ইংল্যান্ড, একটা হচ্ছে জার্মান, কাছাকাছি। এবং এই দুটো দেশের জন্যই কিন্তু প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। দুটো দেশই কিন্তু ইউরোপের এবং কাছাকাছি অবস্থিত, ইংল্যান্ড এবং জার্মান। ঠিক আছে, তো যাই হোক, এবং এখানকার কিন্তু যে চিন্তাধারা অর্থাৎ সে ভূগোল হোক, বিভিন্ন বিজ্ঞানের হোক, সেগুলো কিন্তু এখান থেকে বেশি উৎপত্তি লাভ করেছে, ইংল্যান্ড, জার্মান, ফ্রান্স। ঠিক আছে, ফরাসি। এবার দেখো ভিদাল দা ব্লাস, উনি ছিলেন একজন ফরাসি ভৌগোলিক। 1845 খ্রিস্টাব্দে
আধুনিক মানবীয় ভূগোলের অন্যতম একজন প্রদর্শক। তিনি সম্ভাবনাবাদ তত্ত্বের কিন্তু প্রবক্তা। তার রচিত প্রিন্সিপাল অফ জিওগ্রাফিয়া হিউম্যান গ্রন্থটি 1918 সালে প্রকাশিত হয়। তিনি তার গ্রন্থে মানুষের কার্যাবলী এবং পরিবেশের উপাদানগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রভাবের কথা লিখেছেন। তাকে মানবীয় ভূগোল শাস্ত্রের জনকও কিন্তু বলা হয়। তাহলে এই গেল তোমার ভিদাল দারব্লাস। এবার দেখো আলেকজান্ডার ভন হুমবোল্ট, তিনি জার্মানির ভৌগোলিক ছিলেন এবং উনি 1769 থেকে 1859 সাল পর্যন্ত উনি বেঁচেছিলেন এবং উনি তোমার তার রচিত গ্রন্থ কসমস, দেখো এগুলো কিন্তু একটা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কসমস কার রচিত বা আলেকজান্ডার ভন হুমবোল্টের বিখ্যাত গ্রন্থ কোনটি। তো কসমস 1845 থেকে 1847 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তৃতীয় খণ্ডটি তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। এই খণ্ডগুলি হামবোল্ট তার উল্লেখযোগ্য রচনাবলীর আকর। ঠিক আছে। কার্ডিলেরা পার্বত্য অঞ্চলে অধিবাসী মানুষদের সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ মতামত কিন্তু লিখে রাখেন। ভূগোলে তার মাত্রিক ব্যাখ্যা বিশেষ করে জীব ভূগোলের আলোচনার বিজ্ঞান ভিত্তিক সুদৃঢ় করে থাকে। এরপর দেখো জ্যাঁ ব্রুন্স, ইনি ছিলেন ফরাসি একজন। ঠিক আছে, ফরাসি ভৌগোলিক এবং তিনি জ্যাঁ ব্রুন্স ভিদালের ধারণা দ্বারা প্রভাবিত হয়েছিল এবং তার ধারণাকে নিজের ভাষার লেখার মধ্য দিয়ে বিশ্বে আরও ছড়িয়ে দিয়েছিলেন। তার বইয়ের নাম হচ্ছে জিওগ্রাফি হিউম্যান এসেল ডি ক্লাসিফিকেশন পজিটিভ। ঠিক আছে, এই গ্রন্থে তিনি এবং লা জিওগ্রাফি হিউম্যান তার দুটি প্রসিদ্ধ রচনা তিনি মানবীয় ভূগোলের উপকরণসমূহ বিবৃত করেছেন। তিনি উপকরণের অন্তর্ভুক্ত করেছেন খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রাকৃতিক সম্পদের আহরণ সংক্রান্ত কার্যাবলী, উৎপাদন, বন্টন, বিনিয়োগ এবং ভোগ এবং বাস্তব ঘটনাসমূহ যেমন ভূখণ্ডের অধিকার প্রতিষ্ঠায়, বসতি এবং সড়কপথ নির্মাণ, কৃষি এবং পশুপালন, বনসংহার, তারপরে তোমার অপুনর্ভব সম্পদের বিনাশ ইত্যাদি। এবার দেখো হান্টিংটন, উনি একজন আমেরিকান ভৌগোলিক। হান্টিংটন প্রাকৃতিক পরিবেশে মানুষকে কীভাবে সাড়া দেয় সে সম্পর্কে সুন্দরভাবে ধারণা দিয়েছেন। এটি এভাবে আলোচনা করা যায় যে পার্থিব প্রয়োজনের অন্তর্গত হচ্ছে তোমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, যন্ত্রপাতি এবং পরিবহন। মৌলিক জীবিকার অন্তর্গত হচ্ছে তোমার শিকার, মৎস্য সংগ্রহ, পশুপালন, কৃষিকাজ, কাঠ সংগ্রহ, খনিজ সম্পদ, শ্রমশিল্প, ব্যবসা বাণিজ্য। পারদর্শিতার অন্তর্গত হচ্ছে নৈপুণ্য, সাংস্কৃতিক এবং বিনোদন। উচ্চতর প্রয়োজনে হচ্ছে তোমার প্রশাসন, শিক্ষা, বিজ্ঞান, ধর্ম, কলা, সাহিত্য এবং ইত্যাদি। এবার ডেভিড হার্ভে, উনি একজন ইংল্যান্ডের ব্রিটিশ ভৌগোলিক। উনি তার মাত্রিক বিপ্লব এবং তার মতাদর্শ এবং ক্রিটিক্যাল জিওগ্রাফিতে তার অবদান রেখেছেন। ভূগোল, নৃবিজ্ঞান, রাজনৈতিক এবং সামাজিক ভূগোলের বিভিন্ন দিকে তার বিচরণ। তার রচিত গ্রন্থগুলি হলো এক্সপ্লানেশন ইন জিওগ্রাফি, সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি, দ্য কন্ডিশনস অফ পোস্ট মডার্নিটি অ্যান্ড ইনকোয়ারি ইনটু দ্য অরিজিনস অফ কালচারাল চেঞ্জ, স্পেস অফ হোপ ইত্যাদি। দেখো শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, দেখো এই নামটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু নয়। শ্যামাপ্রসাদ মুখার্জি একটা অন্য নাম, আর শিবপ্রসাদ চট্টোপাধ্যায় হচ্ছে আমাদের ভারতীয় ভূগোলের জনক। ঠিক আছে, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে, ভারতীয় ভূগোলের জনক হচ্ছে ভারতীয় ভূগোলে যে নামটি প্রথমে উচ্চারিত হয় তিনি হলেন শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। 1903 থেকে 1989 সাল পর্যন্ত, অর্থাৎ 86 ইয়ার্স উনি বেঁচেছিলেন। কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন তারই উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক মানচিত্রায়নে এই সংস্থা উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে। ভারতে ভূগোল চর্চার বিকাশে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান কিন্তু অনস্বীকার্য। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ভারতীয় ভূগোলে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় ভূগোলের বিকাশ। এরপর দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে মানবীয় ভূগোলের উদ্দেশ্য এবং বিষয়বস্তুগুলি কি কি। তাহলে মানবীয় ভূগোলের উদ্দেশ্য এবং বিষয়বস্তুগুলি আমাদেরকে উদ্দেশ্য এবং বিষয়বস্তু কি কি। মানবীয় ভূগোলের প্রধান উদ্দেশ্য হচ্ছে দেখো এই কতগুলো: মানুষ পরিবেশের মধ্যে সম্পর্ক আলোচনা করা, হ্যাঁ, পরিবেশে মানুষের হস্তক্ষেপ, পরিবেশ এবং মানুষের অভিযোজন, স্থানিক বিশ্লেষণের গুরুত্ব, মানব সমাজ জীবন বিশ্লেষণে গুরুত্ব দেওয়া এবং তোমার মানবীয় ভূগোল জনসংখ্যার বন্টনের আলোচনার গুরুত্ব, পৃথিবীর সম্পদ বন্টন, অর্থনৈতিক কাজকর্মে মানুষের ভূমিকা আলোচনা করা, মানবীয় ভূগোল এবং স্থিতিশীল উন্নয়নের ধারণা, সাম্প্রতিক ঘটনাসমূহের পর্যালোচনা, সোশ্যাল নেটওয়ার্কিং মানে তোমার এই যে আমাদের বর্তমানে যে সমস্ত সোশ্যাল নেটওয়ার্ক, অনলাইন আর্থিক লেনদেন, কেনাবেচা প্রভৃতি যেগুলো আছে। আর সবশেষে যেটা বলছে যে প্রথাগত বিষয়সমূহ যেমন জনসংখ্যা ও জনবসতি, পরিবেশের সঙ্গে অন্তঃসম্পর্কের বিষয়গুলি যেরূপ আলোচিত সূচীভুক্ত রয়েছে এবং এক
মজবুত ভিত্তি প্রদান করেছে মানবীয় ভূগোলের আলোচনাকে, তেমনই সাম্প্রতিক বিষয়সমূহের অন্তর্ভুক্তি এই ভূগোলের আলোচনায় গতিময়তা প্রদান করে মানবীয় ভূগোলকে সমসাময়িক এবং প্রাসঙ্গিক একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে প্রতিষ্ঠা করে সত্যের সমর্থন হয়েছেন। অতএব মানবীয় ভূগোল স্থান এবং কালভেদে পরিবেশ এবং মানুষের পরিবর্তনশীল সম্পর্কের যুক্তিনির্ভর আলোচনায় উপস্থাপিত হয়। তাহলে দেখো এই সমস্ত বিষয়গুলি কিন্তু তোমার মানবীয় ভূগোলের তোমার উদ্দেশ্য, অর্থাৎ মানবীয় ভূগোল এই সমস্ত বিষয় নিয়ে তোমার আলোচনা করে থাকে, বা তাদের উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত জিনিসগুলোকে আলোচনা করা। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে যে মানুষ এবং পরিবেশের মধ্যে সম্পর্ক। এটা আমি খুব বেশি ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, পয়েন্টগুলো মোটামুটি বলে দিচ্ছি। মানুষ পরিবেশের সম্পর্ক, তারপর দেখো পরিবেশে মানুষের হস্তক্ষেপ, অর্থাৎ প্রাথমিক অবস্থা থেকে কীভাবে মানুষ পরিবেশকে চেঞ্জ করলো। পরিবেশ এবং মানুষের অভিযোজন, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে মানুষ, যেমন নিরক্ষীয় অঞ্চল, মেরু অঞ্চল, মরু অঞ্চলে মানুষ কীভাবে নিজেদেরকে অভিযোজন করছে সেই সম্পর্কে। স্থানিক বিশ্লেষণ, অর্থাৎ তোমার নিরক্ষীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, মেরু অঞ্চল, মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে যে বিশ্লেষণ। মানব সমাজ জীবন বিশ্লেষণের গুরুত্ব, সমাজ জীবন অর্থাৎ মানুষের সমাজ জীবনে কী কী তার খাদ্য বস্ত্র বাসস্থানে কী কী আছে সেগুলো। মানবীয় ভূগোলে জনসংখ্যা বন্টনের আলোচনায় গুরুত্ব, অর্থাৎ মানব ভূগোলে জনসংখ্যা, যেমন ধরো আমরা যখন জনসংখ্যা যখন পড়াশোনা করি তখন তার গুরুত্ব কী, একটা সরকারি নীতি, প্রজেক্ট বা তাদের খাদ্য বস্ত্র বাসস্থানের সংযোগস্থল, এই সমস্ত মানে সংস্থান করা, এগুলো আলোচনা করা। পৃথিবীর সম্পদ বন্টন, অর্থনৈতিক কাজকর্মে মানুষের ভূমিকা। সম্পদের বন্টন মানে আমাদের খনিজ সম্পদ হতে পারে, তারপরে তোমার প্রাকৃতিক সম্পদ হতে পারে, এই সমস্ত বন্টনগুলো। মানবীয় ভূগোল এবং স্থিতিশীল উন্নয়নের ধারণা, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমরা যদি মানবীয় ভূগোল সম্পর্কে যদি নিজেদের ধারণা ক্লিয়ার না করি তাহলে কিন্তু উন্নয়ন কিন্তু আমাদের থেমে যেতে পারে। অতএব উন্নয়ন যদি না থাকে কীভাবে সেটাকে আমরা তোমার সাস্টেনেবল করতে পারি সেটা সম্পর্কে ধারণা। আর সাম্প্রতিক ঘটনাসমূহের পর্যালোচনা এবং সোশ্যাল নেটওয়ার্কিং, এই হচ্ছে তাদের আলোচনার ক্ষেত্র। এরপর দেখো আমাদের যেটা আলোচনা করতে হবে যে মানবীয় ভূগোলের আলোচনা ক্ষেত্রসমূহের ধারণা দাও। তাহলে আমাদের এই যে আলোচনা ক্ষেত্রসমূহ, অর্থাৎ মানবীয় ভূগোলে আর কতগুলো ক্ষেত্র এবং উপক্ষেত্রে বিভক্ত সেগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা দিতে হবে। তো দেখো এখানে যে ছকটা দেওয়া আছে এখানে কিন্তু পুরোপুরি খুব সুন্দর করে দেওয়া আছে। মানবীয় ভূগোলকে তোমার এখানে 6টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সামাজিক ভূগোল বা সোশ্যাল জিওগ্রাফি, সাংস্কৃতিক ভূগোল বা কালচারাল জিওগ্রাফি, আঞ্চলিক ভূগোল রিজিওনাল জিওগ্রাফি, রাজনৈতিক ভূগোল পলিটিক্যাল জিওগ্রাফি, চিকিৎসা ভূগোল মেডিকেল জিওগ্রাফি এবং অর্থনৈতিক ভূগোলকে বলছে ইকোনমিক জিওগ্রাফি। এবার সামাজিক ভূগোলকে দেখো আরও 5টা ভাগে ভাগ করছে। কি কি? মূলক ভূগোল, কন্যামূলক ভূগোল, মানবতাবাদী ভূগোল, আচরণবাদী ভূগোল এবং ক্রিটিক্যাল ভূগোল। অন্যদিকে সাংস্কৃতিক ভূগোলের একটা পার্ট হচ্ছে বসতি ভূগোল, যেটিকে 2টি ভাগে ভাগ করছে, গ্রামীণ বসতি এবং পৌর বসতি। আর বাকিগুলো সব ঠিক আছে। অর্থনৈতিক ভূগোলকে তোমার আরও 6টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সম্পদ ভূগোল, কৃষি ভূগোল, শিল্প ভূগোল, পরিবহন ভূগোল, পর্যটন ভূগোল এবং দূর সংবেদন ভূগোল বা রিমোট সেন্সিং। এবার দেখো এইগুলো সম্পর্কে আমাদের একটা ছকের মধ্যে আলোচনা করা হয়েছে। প্রথমে দেখো সমাজ ভূগোল। সমাজ ভূগোলকে তো আমরা 6টা এখানে কতগুলো ভাগে ভাগ করে আলোচনা করেছে। দেখো সমাজ ভূগোল মানবীয় ভূগোলের একটি শাখা এবং সমাজবদ্ধ গোষ্ঠীগুলির পরস্পরের মধ্যে এবং বসবাসকারী মানুষ পরিবেশের সঙ্গে পারস্পরিক সম্পর্কের যুক্ত ব্যবস্থার আলোচনা করে থাকে। এর তোমার যে পার্টগুলো আছে তার মধ্যে প্রথম কি বলছে? মূলক ভূগোল বা রেডিক্যাল জিওগ্রাফি। এটা কি বলছে? এটি মানবিক ভূগোলের একটি আধুনিক শাখা যা মানুষ ও সমাজ ব্যবস্থার স্থানভেদে বন্টন এবং তার সমস্যাগুলিকে আলোকপাত করে এবং উক্ত সমস্যাসমূহের নিরসনের উপায় নির্ধারণ করতে সচেষ্ট হয়। সমাজ ভূগোলের উপকরণগুলি কি? নৃতাত্ত্বিকতা, জাতিসত্তা, ভাষা, ধর্ম, জাতিগত বৈশিষ্ট্য ইত্যাদি। কল্যাণমূলক ভূগোল মানে তোমার সমসাময়িক প্রেক্ষাপটে সামাজিক সমস্যাসমূহ দূর করা এবং উপযুক্ত প্রকল্প গ্রহণের মাধ্যমে সামাজিক অর্থনৈতিক উন্নতির প্রভাব আলোচনার গুরুত্ব প্রদান করা হয়। মানবতাবাদী ভূগোল কি বলছে? মানুষের সৃজনশীলতা, বিচারবোধ, অভিজ্ঞতা, সাংস্কৃতিক তার প্রতিফলন, আদর্শ এবং মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন এবং আত্মসচেতনতা এবং ব্যক্তিগত স্বার্থবোধের পরিবর্তে সমষ্টিগত উন্নয়ন, দৈনন্দিন অভিজ্ঞতার নিরিখে সামাজিক বাস্তবতা অনুধাবন পরিসর এর স্থানিক মূল্যায়নে গুরুত্ব দেওয়া। আচরণবাদী ভূগোল কোনটাকে বলছে? স্থানভেদে বিভিন্ন পরিবেশে মানুষের আচরণগত পার্থক্য ইত্যাদির কারণ এবং পরিবেশের সঙ্গে তাদের সম্পর্ক বিশ্লেষণ করা। ক্রিটিক্যাল ভূগোল কোনটাকে বলছে? ভৌগোলিক পাণ্ডিত্য প্রয়োগে সামাজিক ন্যায় আর প্রতিষ্ঠা, আর্থিক এবং সামাজিক বৈষম্য দূরীকরণ, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক শোষণ মুক্তি এবং দেশ কাল ভেদে তার পর্যালোচনা এই ভূগোলের আলোচ্য বিষয়। তাহলে এটা গেল তোমার সামাজিক ভূগোল। এবার দেখো সাংস্কৃতিক ভূগোল। এটা কি করে? বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে আলোচনা করছে। এটাকে তোমার 2টো ভাগে এখানে একটা হচ্ছে বসতি ভূগোলকে আবার 2 ভাগে ভাগ করছে, গ্রামীণ বসতি, পৌর বসতি। বসতি ভূগোল মানে তোমার সেটেলমেন্ট জিওগ্রাফি, অর্থাৎ পৃথিবীর জনগোষ্ঠীর বন্টনের জন্য প্রয়োজন হয় বসতি স্থাপনের। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের আনুকূল্যে প্রথমে জনবসতি সাধারণভাবে গড়ে ওঠে এবং পরে প্রাকৃতিক পরিবেশের সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে তারা পরিবর্তন এবং পরিমার্জন করে মানুষ বসতি এবং উন্নত গড়ে তোলে। একে দেখো 2টো ভাগে ভাগ করছে। একটা গ্রামীণ বসতি বলছে প্রাথমিক কার্যকলাপের উপরে, অর্থাৎ
চাষবাসের উপর বেশ করে, যেটা বলছে যেমন কৃষিকাজ, পশুপালন, খাদ্য সংগ্রহ, মৎস্য চাষ ইত্যাদির উপর নির্ভর করে যে বনবসতি তোমার প্রাকৃতিক পরিবেশের আনুকূল্যে বিক্ষিপ্ত ছড়ানো ছিটো বা গোষ্ঠীবদ্ধ বসতি হিসাবে গড়ে ওঠে, তার বিশ্লেষণমূলক বর্ণনাকে গ্রামীণ জনবসতি ভূগোল বলা হয়। আর পৌরবসতি পৌরবসতি ভূগোল বলতে একটি নির্দিষ্ট ঘন জনবসতিপূর্ণ অঞ্চল যেখানে বিভিন্ন সুযোগ সুবিধা গড়ে ওঠার উন্নত পরিকাঠামোর উপর নির্ভর করে জনবসতি গড়ে ওঠে। উন্নত পরিবহন ব্যবস্থা, জল সরবরাহ, বিদ্যুৎ সংযোগ, যোগাযোগ ব্যবস্থা সহ অন্যান্য পৌর সুযোগ সুবিধা নিয়ে মিউনিসিপ্যাল শহর বা অন্যান্য পৌর এলাকা গড়ে উঠেছে। তাহলে এই গেল তোমার। এবার দেখো আঞ্চলিক ভূগোল কোনটাকে বলছে। আঞ্চলিক ভূগোল যখন কোনো একটা অঞ্চল নিয়ে আলোচনা করবে, বলছে আঞ্চলিক ভূগোল হলো মানবতাবিক ভূগোলের একটি শাখা যা স্থানভেদে পরিবেশের পার্থক্যে, সামাজিক এবং অর্থনৈতিক কাজকর্মের পার্থক্য এবং চমৎকারিতা বিষয়ে আলোচনা করে। কোনো অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্যের নিরিখে সমাজ ও অর্থনীতিতে তার প্রতিফলন কী এবং অন্যান্য অঞ্চলের সঙ্গে তার পার্থক্যের স্বরূপটি কী তা আলোচনা করে আঞ্চলিক ভূগোল। এবং আঞ্চলিক উন্নয়নের বিষয়েও আলোকপাত করে আঞ্চলিক ভূগোল। রাজনৈতিক ভূগোল কোনটাকে বলছে। রাজনৈতিক ভূগোল আলোচনা করা হয় বিভিন্ন স্থানের রাজনৈতিক কর্ম প্রক্রিয়ার স্বরূপ এবং উক্ত প্রক্রিয়া অনুসরণ দ্বারা সমাজের সাধারণ মানুষের সামাজিক জীবন জীবিকা ও অর্থনীতিতে তার প্রভাব কীরূপ, এইসব বিষয়গুলি। এবং রাজনীতির ভৌগোলিক দিক যেমন ভূপৃষ্ঠে স্থানভেদে সম্পদ পরিচালনা এবং নিয়ন্ত্রণ প্রক্রিয়া ইত্যাদি রাজনৈতিক ভূগোলের উপজীব্য বিষয়। তাহলে এই গেল তোমার রাজনৈতিক ভূগোল। ফ্রেডরিক র্যাডজেলকে কিন্তু রাজনৈতিক ভূগোলের জনক বলা হয়, এটা জেনে রেখো। এবার দেখো চিকিৎসা ভূগোল অর্থাৎ ট্রিটমেন্ট। বলছে মানবিক ভূগোলের একটি আধুনিক শাখাটির বিচার্য বিষয় হচ্ছে ভূপৃষ্ঠে বিভিন্ন স্থানের স্বাস্থ্যের দিকটি এবং পরিবেশের সঙ্গে সম্পর্কের নিরিখে তার জনগোষ্ঠীর স্বাস্থ্য কল্যাণ বিষয়ক দিকটি আলোচনা করা। আমেরিকা যুক্তরাষ্ট্রের জ্যাক ম্যে প্রথম চিকিৎসা ভূগোলের পদ্ধতি এবং উদ্দেশ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন যাতে অপুষ্টি এবং ভেক্টরবাহিত রোগের পার্থিব বন্টন দেখা হয়েছে। এবার দেখো অর্থনৈতিক ভূগোল বলছে কি। অর্থনৈতিক ভূগোল হলো ভৌগোলিক পরিবেশের পার্থক্যে মানুষের অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে পরিবেশের সম্পর্ক পাঠ। ভৌগোলিক পরিবেশের পার্থক্যে প্রাকৃতিক এবং সামাজিক বৈশিষ্ট্য পরিবর্তিত হয়। উৎপাদন বৃদ্ধির ফলে কাজকর্মের চাহিদা ও সুযোগ ভিন্ন ভিন্ন হয়। অর্থনৈতিক ভূগোলে এই সব কিছুর কার্যকারণ সম্পর্ক বিশ্লেষণ করা হয়। তাহলে এটা গেল তোমার অর্থনৈতিক ভূগোল। এরপর দেখো সম্পদ ভূগোল অর্থাৎ সম্পদ নিয়ে যেটা আলোচনা করছে। বলছে প্রাকৃতিক পরিবেশে ভিন্ন ভিন্ন অবস্থানে যে বৈচিত্র্য প্রকৃতির উপকরণ পাওয়া যায়, মানুষ তার কর্মকুশল শ্রম প্রযুক্তির দ্বারা উক্ত প্রাকৃতিক উপকরণ সংগ্রহ করে প্রয়োজন মতে তা থেকে কার্যকারিতা সৃষ্টি করে। ভিন্ন ভিন্ন পরিবেশে মানুষের মধ্যে সম্পদ সংগ্রহের ব্যাপারে এই অন্তঃসম্পর্ক গড়ে ওঠে, তাকেই হচ্ছে সম্পদ ভূগোল। কৃষি ভূগোল যেটা কৃষিকাজ নিয়ে আলোচনা করছে। তারপর দেখো শিল্প ভূগোল অর্থাৎ শিল্প নিয়ে যেগুলো আলোচনা করছে। পরিবহন ভূগোল মানে ট্রান্সপোর্টেশন অর্থাৎ পরিবহন, সেটা তোমার সড়কপথ, রেলপথ, রজ্জুপথ, এগুলো সবই এক একটা করে ভাগ। পর্যটন ভূগোল মানে ট্যুরিজম নিয়ে যেগুলো আলোচনা করছে। এবার ধরো দূর সংবেদন ভূগোল মানে রিমোট সেন্সিং, কোনো একটা জিনিসকে টাচ না করে সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা, সেটা হচ্ছে তোমার দূর সংবেদন ভূগোল। হ্যাঁ, এইটা গেল তোমার আলোচনার ক্ষেত্র সমূহের বর্ণনা। এরপর দেখো যেটা আছে সেটা বলছে মানুষ পরিবেশের সম্পর্কে ধারণা দাও এবং এই সম্পর্কিত দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। তাহলে মানুষ এবং পরিবেশের সম্পর্ক, মানুষ কিন্তু প্রথমে এইরকম সম্প্রদায় ছিল যাকে বলছে তোমার আর.ডি. পিথেকাস। তাহলে দেখো মানুষ পরিবেশের ধারণা করতে গেলে মানবীয় ভূগোলে সেই সকল প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদানসমূহ সম্পর্কে জানা দরকার যা মানুষ পরিবেশের সম্পর্ককে গড়ে তোলে। প্রায় 58 লক্ষ বছর আগে মানব জাতির যে পূর্বপুরুষ উদ্ভব হয় তার নাম ছিল আর.ডি. পিথেকাস। ঠিক আছে, আফ্রিকায় এর কিন্তু উদ্ভব হয়, যেখানে কিন্তু তোমার ওই মিশর সভ্যতা বা নীল নদের সভ্যতা গড়ে উঠেছে। আফ্রিকায় উদ্ভূত এই গোষ্ঠী সোজা পায়ে হাঁটতে শুরু করেছিল, যার ফলে হাতের সাহায্যে পাথর দিয়ে সরঞ্জাম তৈরি এবং ব্যবহার শিখেছিল, যা তাদের পরিবেশে বেঁচে থাকার রসদ জুগিয়েছিল। এরপরে পৃথিবীতে আসে প্যারান্থ্রোপাস মানে এইটার পরে এই রকম যে সম্প্রদায়টা, এইটা হচ্ছে তোমার প্যারান্থ্রোপাস সম্প্রদায়। ঠিক আছে, গোষ্ঠী যারা 11 থেকে 36 লক্ষ বছর কিন্তু তারা টিকে ছিল। হ্যাঁ, বর্তমান মানব প্রজাতির পূর্বপুরুষের উদ্ভব হয় প্রায় 2 লক্ষ বছর আগে। অর্থাৎ বর্তমানে আমরা যে এই যে সম্প্রদায়টা এসেছি এটা কিন্তু হয় 2 লক্ষ বছর আগে, যা হোমো গোষ্ঠীর অর্থাৎ হোমোস্যাপিয়েন্স দলভুক্ত। অপেক্ষাকৃত বড় মগজ মানে মাথাটা বড় এবং হস্ত নৈপুণ্য বিশিষ্ট এই মানবজাতির প্রয়োজন ঘটে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে। আমি তোমাদেরকে দেখালাম ওই যে মানচিত্রটার মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ কীভাবে এলো এবং তারপরে তোমার ওই ইউরোপীয়রা তোমার যখন আবিষ্কার করতে গেল তখন তারা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এগুলোকে আবিষ্কার করলো। সেটাই বলছে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে কখনো সংকীর্ণ জলপথ পেরিয়ে কখনো স্থল সেতু অতিক্রম করে মানব জাতির অতীত ভূগোলে দেখা যায় এইভাবে বিচরণের মধ্য দিয়ে মানুষ ভিন্ন ভিন্ন
পরিবেশে খাপ খাইয়ে দীর্ঘ সময় অতিক্রম করেছে। কখনো কখনো তোমার দলগোষ্ঠী এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পাড়িয়ে দিয়েছে, অর্থাৎ আন্তঃমহাদেশীয় প্রব্রজন ঘটিয়েছে। এর ফলে দুটি ভিন্ন মহাদেশে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর জীবনযাত্রায় পারস্পরিক নৃতাত্ত্বিক এবং সাংস্কৃতিক মিশ্রণ ঘটেছে। ঠিক আছে, এরপর দেখো এইগুলো করতে গিয়ে তোমার কি হয়েছে, বিভিন্ন তত্ত্বের উদ্ভব হয়েছে, বিভিন্ন ভূমিরূপীয় এবং জলবায়ু পরিবেশে মানব গোষ্ঠী সমাজ অর্থনৈতিক স্বরূপ কী, কেন এই প্রকার, কী কেন এই প্রকার প্রাকৃতিক পরিবেশ হওয়া সত্ত্বেও অবস্থান ভেদে সামাজিক ও অর্থনৈতিক উন্নতি তারতম্য ঘটে, কেন ভিন্ন প্রাকৃতিক পরিবেশ হওয়া সত্ত্বেও উক্ত অগ্রগতিতে ঐক্য লক্ষ্য করা যায়, মানুষ কীভাবে তার দ্বারা কীরূপে এবং কতখানি নিয়ন্ত্রিত, প্রাকৃতিক সম্ভাবনাসমূহকে কাজে লাগিয়ে কীভাবে মানব সভ্যতার অগ্রগতি ঘটে চলে, এবং কিংবা প্রকৃতির নিয়ন্ত্রণসমূহকে কিছু কিছু সংশোধন করে মানুষ কীভাবে প্রকৃতির নিয়ম না বদলেই সামাজিক এবং অর্থনৈতিক কাজকর্মে লিপ্ত হয় এবং জীবিকা নির্বাহ করে চলেছে। এবং এটার উপরে ভিত্তি করে দেখো এখানে কিন্তু 5টা মতবাদের তোমার বিকাশ ঘটেছে। এই 5টা মতবাদ কী গো, এই 5টা মতবাদের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে যে জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি। জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি কি বলছে, এই দৃষ্টিভঙ্গিতে মনে করা হয় মানুষ প্রকৃতির মধ্যে, প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে। এই ধারণা থেকে পরবর্তীকালে উদ্ভব হয় নিয়ন্ত্রণবাদী। জিওক্র্যাটিক সমর্থন, এর ব্যুৎপত্তিগত অর্থ কি, জিও কথার অর্থ পৃথিবী বা প্রকৃতি এবং ক্র্যাটিক কথার অর্থ হচ্ছে শাসন, অর্থাৎ প্রকৃতি শাসন করছে। এই দুইয়ের সমন্বয়ে জিওক্র্যাটিক শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে তোমার প্রকৃতির শাসন। একে কে সমর্থন করেছে, আলেকজান্ডার ভন হুমবোল্ট, ফ্রেডরিক রাটজেল, হান্টিংটন, এলিন চার্চিন স্যাম্পেল প্রমুখেরা ছিলেন নিয়ন্ত্রণবাদের সমর্থক। এর মূল বক্তব্য কি, এই দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য হলো কোনো অঞ্চলে মানুষের জীবনযাত্রা সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল। মানুষের দৈহিক এবং নৃতাত্ত্বিক গঠন, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বাসস্থান, ক্রিয়াকলাপ সমস্ত কিছুই প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত। মানুষ প্রকৃতির কাছে অসহায়। বিভিন্ন রকম প্রাকৃতিক ঘটনাবলী যেমন ভূমিকম্প, সুনামি, অগ্নুদ্গম, বন্যা, খরা ইত্যাদি মানুষের জীবনযাত্রাকে প্রচণ্ডভাবে প্রভাবিত করছে। এবার থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গিটা কি বলছে, এই ধারণায় মনে করা হয় যে মানুষ প্রকৃতির মধ্যে সম্পর্কের নির্ধারণ করে ঈশ্বরের ইচ্ছায় বা নির্দেশে, অর্থাৎ এখানে কিন্তু ঈশ্বরের ইচ্ছাটা তোমার প্রভাব বিস্তার করলো। এর অর্থ কি, থিও কথার অর্থ হচ্ছে ঈশ্বর, আর কেটোস কথার অর্থ হচ্ছে শাসন, অর্থাৎ ঈশ্বরের শাসন। সমর্থন কে করছে, এটাই কিন্তু কার্ল রিটার এই ধারণার কিন্তু বিশ্বাসী ছিলেন। কার্ল রিটার একমাত্র একজন ভৌগোলিক। উনি কি বলছেন, এই দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য হলো কোনো অঞ্চলের মানুষের জীবনযাত্রায় সম্পূর্ণরূপে ঈশ্বরের দ্বারা পরিচালিত। এবার দেখো জিওক্র্যাটিক, থিওক্র্যাটিক এবং ইউক্র্যাটিক তত্ত্বটাকে কি বলছে, এই দৃষ্টিভঙ্গিতে মনে করা হয় মানুষ প্রকৃতির সম্পর্কের মধ্যে মানুষ নিজের সুবিধা অনুযায়ী প্রকৃতিকে কাজে লাগায়। প্রকৃতি মানুষকে অনেকগুলি বিকল্প দেয়, মানুষ নিজের বিচার বুদ্ধি এবং পছন্দ অনুযায়ী সঠিক বিকল্পকে বেছে নিয়ে প্রকৃতিকে নিজের মতো করে সাজিয়ে নেয়। এই ধারণা থেকে পরবর্তীকালে সম্ভাবনাবাদের উদ্ভব হয়, অর্থাৎ আধুনিকতার দিকে কিন্তু মতগুলো যেতে থাকে। এর ব্যুৎপত্তিগত অর্থ কি, মানে আমরা এবং অর্থাৎ মানুষেরা, এবং ক্র্যাটোস কথার অর্থ শাসন, অর্থাৎ আমাদের শাসন। সমর্থন কে করেছে এটাকে, ভিদাল দাবলাস, লুসিয়ান ফেব্রে প্রমুখেরা এর সমর্থন ছিলেন। এর মূল বক্তব্য কী ছিল, বলছে মানুষ প্রাকৃতিক বাধাগুলিকে নিজের সুবিধা মতো পরিবর্তন করে নিয়েছে। প্রকৃতি মানুষকে অনেকগুলি বিকল্প দেয়, মানুষ নিজের বিচার বুদ্ধি এবং পছন্দ অনুযায়ী সঠিক বিকল্পকে বেছে নিয়ে প্রকৃতিকে নিজের মতো সাজিয়ে নেয়। এই ধারণা অনুযায়ী মানুষ আর প্রকৃতির কাছে অসহায় নয়। বিভিন্ন প্রাকৃতিক ঘটনাবলী যেমন সুনামি, ভূমিকম্প, অগ্নুদ্গম, খরা, বন্যা ইত্যাদি মানুষের জীবনযাত্রায় প্রভাবিত করলেও মানুষ তার বিচার বুদ্ধি অনুযায়ী এই সমস্ত ঘটনাবলীর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় খুঁজে বার করে নিয়েছে। ফলে ভয়াবহতা আগের মতো থাকে না। যেমন জাপান উন্নত প্রযুক্তির ব্যবহার করে ভূমিকম্পের ভয়াবহতাকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছে। তাহলে এটা গেল তোমার ইউক্র্যাটিক। এবার দেখো বৈজ্ঞানিক সম্ভাবনাবাদ, এটা হচ্ছে 4 নাম্বার মতবাদ। টোটাল 5টা মতবাদ আছে। এবার বৈজ্ঞানিক সম্ভাবনাবাদ কি বলছে, এই দৃষ্টিভঙ্গিতে মনে করা হয় মানুষ প্রকৃতির মধ্যে কোনো প্রাকৃতিক বিষয়টি মানুষ কতটা নিয়ন্ত্রণ করবে তা সম্ভাবনা তত্ত্বের উপর নির্ভরশীল। যেমন ভূমিকম্প নিয়ন্ত্রণের সম্ভাবনা মানুষের কাছে নেই, আবার বন্যাকে মানুষ অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারে। সমর্থন কে করেছে, এটাকে সমর্থন করেছে তোমার অস্কার হারমান ক্রিস্টিয়ান স্পেট। ঠিক আছে, ইনি একমাত্র যিনি এই তত্ত্বটাকে তিনি করেছেন। মূল বক্তব্য কি, মানুষ সমস্ত প্রাকৃতিক ঘটনাবলী সমানভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। কোনো প্রাকৃতিক ঘটনাবলী মানুষ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারে, আবার কোনোটা একেবারেই পারে না। তাই মানুষ এবং প্রকৃতির সম্পর্ককে সম্ভাবনা তত্ত্বের নিরীক্ষে বিচার করাই হলো এই দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য। এবার নব্য নিয়ন্ত্রণবাদ, যেটা সব থেকে আধুনিক, এই মতবাদের কী গো, এই দৃষ্টিভঙ্গিতে মনে করা হয় মানুষ প্রকৃতির মধ্যে প্রকৃতির নিয়ন্ত্রণ সার্বিক। মানুষ শুধুমাত্র প্রকৃতির নির্ধারিত পরিণতিতে পৌঁছানোর সময় ব্যবধানকে দীর্ঘায়িত করতে পারে।
সমর্থনকে এতে গ্রিফিথ টেলার, তারপরে ভি আনুচিন প্রমুখেরা ছিলেন এর সমর্থন। মূল বক্তব্য কি? এর বক্তব্য হচ্ছে মানুষ প্রকৃতি নির্ধারিত ঘটনাবলীকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারে না, প্রকৃতি তার পূর্ব নির্ধারিত পরিণামের দিকেই এগোয়। মানুষ কেবলমাত্র তার বিচার বুদ্ধি, শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি ইত্যাদির মাধ্যমে পরিণামে পৌঁছানোর সময়কে বিলম্বিত করতে পারে, তবে পরিণামকে কখনোই আটকাতে পারে না। তাহলে এই হচ্ছে তোমার 5টা মতবাদ মানুষ এবং পরিবেশের মধ্যে সম্পর্ক বিষয়ে। এরপর দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে নিয়ন্ত্রণবাদ এবং সম্ভাবনাবাদের মধ্যে পার্থক্য। আমরা দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে নিয়ন্ত্রণবাদ যেটা তোমার প্রকৃতি নিয়ন্ত্রণ করে, আর সম্ভাবনাবাদ যেটা তোমার ওই শুধুমাত্র থিওরিটিক সম্ভাবনাবাদ মানে মানুষের কাছে সম্ভাবনাগুলোকে নিয়ে আসে। তো এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে দেখো। নিয়ন্ত্রণবাদটা ডারউইনের তত্ত্বের পরবর্তী সময়ে জনপ্রিয় হয় নিয়ন্ত্রণবাদ। অন্যদিকে সম্ভাবনাবাদটা কি বিংশ শতাব্দীর প্রথম দিকে জনপ্রিয় হয়। নিয়ন্ত্রণবাদ হচ্ছে মানুষের জীবনযাত্রা, অর্থনৈতিক কার্যাবলী, দৈহিক মানসিক গঠন প্রভৃতি সবই প্রকৃতি কিন্তু নিয়ন্ত্রণ করে। সম্ভাবনাবাদ কি? প্রকৃতি মানুষের সামনে কিছু সম্ভাবনা তুলে ধরে, মানুষ তার থেকে সুবিধা মতো গ্রহণ করে। নিয়ন্ত্রণবাদে প্রকৃতি সক্রিয় ভূমিকা পালন করে, এখানে প্রকৃতির সামনে কিছু সম্ভাবনা তুলে ধরে। নিয়ন্ত্রণবাদ মানুষের ভূমিকা এখানে নিষ্ক্রিয়, এখানে কিন্তু মানুষের ভূমিকা সক্রিয়। পরিবেশের ধরন এখানে মুখ্য শক্তি, কিন্তু সম্ভাবনায় মানুষ এখানে মুখ্য শক্তি। তাহলে এই হলো তোমার দুটো মতের মধ্যে পার্থক্য। নেক্সট আমাদের যেটা জানতে হবে যে মানবীয় ভূগোলের উপাদানগুলি কী কী। তাহলে দেখো মানবীয় ভূগোলের উপাদানগুলিকে সাধারণত 3টে ভাগে ভাগ করছে। দেখো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, তবে তোমরা মোটামুটি এই ছকটা জানো তাহলেই কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মানবীয় ভূগোলকে 3টে ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রাকৃতিক উপকরণ, একটা জনসংখ্যা, একটা সাংস্কৃতিক উপকরণ। এবারে প্রাকৃতিক উপকরণের মধ্যে কি আছে? ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, খনিজ সম্পদ, জলভাগের স্বাভাবিক উদ্ভিদ এবং জীবজন্তু, এবং এইগুলোর উপরে বেশ করে কিন্তু বিভিন্ন বিষয়ের তোমার উদ্ঘাটন হয়েছে। জনসংখ্যার মধ্যে কি কি আছে? জনসংখ্যার মধ্যে আছে দেখো বৃদ্ধি, বন্টন, ঘনত্ব, প্রব্রজন এবং তোমার গঠন। প্রব্রজন মানে এটা তোমার মাইগ্রেশন যেটাকে বলছে, এটা হচ্ছে তোমার প্রব্রজন এবং গঠন। আর সাংস্কৃতিক উপকরণের মধ্যে কি কি আছে? জনবসতি, কৃষি, শ্রম শিল্প, ব্যবসা বাণিজ্য ইত্যাদি। অর্থাৎ আরও অনেক বিষয় আছে যেগুলো তোমার এখানে অতটা আলোচনা করা হয়নি এবং সেগুলো আছে। তাহলে দেখো এই 3টে ভাগে কিন্তু মানবীয় ভূগোলের উপাদানগুলিকে ভাগ করা হয়ে থাকে। এরপর নেক্সট আমাদের যেটা আছে বলছে মানবীয় ভূগোলের গুরুত্ব লেখো। তাহলে দেখো আমরা এই যে মানবীয় ভূগোল সম্পর্কে জানছি, এই মানবীয় ভূগোলের গুরুত্ব কি এটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ মানবীয় ভূগোল বর্তমান সভ্যতার অগ্রগতি, বিস্তার, সম্পদের উন্নয়ন ও বন্টন ব্যবস্থা এবং সংস্কৃতির উন্নতির সঙ্গে সঙ্গে সমাজের সার্বিক উন্নয়নের সম্পর্কে ধারণা লাভ করতে হলে মানবীয় ভূগোলের অধ্যয়নের গুরুত্ব অপরিসীম। মানবীয় ভূগোলের গুরুত্বকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভূগোল শাস্ত্রের উন্নতিকল্পে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, আর জাতীয় অর্থনৈতিক পরিকল্পনার উদ্দেশ্যে বাস্তব দৃষ্টিভঙ্গি। এই দুটো ভাগে কিন্তু এর গুরুত্বকে ভাগ করা হয়, একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, একটা বাস্তব দৃষ্টিভঙ্গি। এবার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কোনটাকে বলছে? বলছে মানবীয় ভূগোলের প্রাকৃতিক পরিবেশ ছাড়া সমাজ বিজ্ঞান হিসাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সামাজিক ব্যবস্থা, তার বৈশিষ্ট্য এবং অবস্থা নিয়ে আলোচনা করে। 2 হচ্ছে মানুষ তার বিভিন্ন ধরনের অর্থসামাজিক ক্রিয়াকলাপ সম্পর্কে ধারণা প্রদান করে। 3 হচ্ছে ভূগোল শাস্ত্রের অন্যান্য শাখার ন্যায় বেশ কিছু পার্থিব বস্তুর বন্টন, বিন্যাস ও কারণ সম্পর্কে এই শাস্ত্র আলোচনা করে। 4 হচ্ছে জনমিতি বা ডেমোগ্রাফি, বেশ কিছু বিষয় যেমন জনসংখ্যা, জনবন্টন প্রভৃতি বিষয়ও এই শাস্ত্রে আলোচিত হয়। 5 হচ্ছে কি ভূগোলের এই শাখা জনবসতির উৎপত্তি, বিবর্তন, বিন্যাস, এমনকি কৃষিক্ষেত্রের সঙ্গে বসতির সম্পর্ক প্রভৃতি সম্বন্ধেও আলোচনা করে। আর বাস্তব দৃষ্টিভঙ্গিটা কি বলছে? মানবীয় ভূগোলের 2টি ভৌগোলিক পরিবেশের অর্থনৈতিক অবস্থায় যে পার্থক্য সে বিষয়ে আলোচনা করা হয়। 2 নম্বর কি বিভিন্ন মানব গোষ্ঠীর আর্থসামাজিক পরিবেশের পার্থক্য, যেমন নৃতত্ব, জনঘনত্ব, সাংস্কৃতিক উন্নয়ন, উৎপাদন ব্যবস্থা, কারিগরি দক্ষতা ইত্যাদি সম্পর্কে এই শাখায় আলোচনা করা হয়। তাহলে এই গেল তোমার আমাদের গুরুত্ব। এরপর দেখো কিছু কিছু টিকা আমাদেরকে জানতে হবে, যেগুলো সম্পর্কে আমাদের তোমার না জানলে পরে আমরা কথাটা, যেমন ধরো মাতৃক বিপ্লব, এই যে তোমার কতগুলো কথা আছে এগুলো সম্পর্কে আমাদের কতগুলো ডেফিনেশন আমাদের জানা দরকার আছে। প্রথম যেটা বলছে পরম কারণবাদ কোনটাকে বলছে? দেখো পরম কারণবাদ বলছে সব প্রকৃতির ঘটনার নেপথ্যে কারণগুলি ঈশ্বরের ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত। কার্ল রিটারের এই ধারণাকে পরম কারণবাদ বলা হয়। এবার জলবায়ু নিয়ন্ত্রণবাদ, এটার জনক হচ্ছে হান্টিংটন। বলছে এখানে কি বলছে? হান্টিংটন তার নিয়ন্ত্রণবাদ ধারণায় জলবায়ুর উপর অধিক গুরুত্ব আরোপ করায় এই ধারণাটি জলবায়ুগত নিয়ন্ত্রণবাদ নামে পরিচিত। জাতিগত নিয়ন্ত্রণবাদ কি বলছে? যে বিভিন্ন জাতির মানুষের আচরণ নিয়ন্ত্রিত হয় যখন উত্তরাধিকার সূত্রে পাওয়া জাতিগত গুণের দ্বারা, এই ধারণাকে জাতিগত নিয়ন্ত্রণবাদ বলা হয়। সামাজিক নিয়ন্ত্রণবাদ কোনটাকে বলছে? বলছে পরিবেশের
পরিবর্তনের দ্বারা মানুষের আচরণ, জীবনযাত্রা, কর্মবিন্যাস প্রভৃতি নিয়ন্ত্রিত হয়, এই ধারণাকে সামাজিক নিয়ন্ত্রণবাদ বলা হয়। অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ হচ্ছে উচ্চ জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ যে সর্বদা সবচেয়ে বেশি লাভের লক্ষ্যে কাজ করে, সেই অর্থনৈতিক মানুষকেন্দ্রিক ধারণাকে অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ বলা হয়। মানবীয় বাস্তু সংস্থান কোনটাকে বলে? বলছে প্রকৃতির অন্তর্গত জীবদের মধ্যে মানুষের সঠিক স্থান এবং মানুষের সঙ্গে প্রকৃতির সম্বন্ধ গড়ে ওঠার কারণ বিশ্লেষণ এবং তার প্রকৃতির অনুসন্ধানই হলো মানবীয় বাস্তু সংস্থান। মাত্রিক বিপ্লব, দেখো কম্পিউটারের আসার সঙ্গে সঙ্গে এটা শুরু হয়। বলছে ভূগোলের এক ভাববাদী শাস্ত্র থেকে নিয়ম স্থাপনকারী বিজ্ঞানে পরিণত হওয়া। এই বিপ্লবের ফলে ভৌগোলিক সমীক্ষা মূলত দুটি দৃষ্টিভঙ্গিতে করা হয়, একটা হচ্ছে দৈশিক বিশ্লেষণ, একটা দৈশিক বিজ্ঞান। চরম নিয়ন্ত্রণবাদ বলছে যখন একটি নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশে সর্বত্র সমধর্মী জীবনযাত্রা গড়ে ওঠে তখন তাকে চরম নিয়ন্ত্রণবাদ বলা হয়। এই ধারণার প্রবক্তা হলেন র্যাটজেন্ট এবং স্পন্সর। সাংস্কৃতিক নিয়ন্ত্রণবাদ কি বলছে? পরিবেশ পরিবর্তনের দরুন স্থান ভেদে মানুষের মূল্যবোধ, বিশ্বাস, মনোভাব, চাহিদা প্রভৃতির পরিবর্তন, যা সাংস্কৃতিক নিয়ন্ত্রণবাদ নামে পরিচিত। আর সবশেষে দেখো খাদ্যাভ্যাসগত নিয়ন্ত্রণবাদ কি? এই ধরনের নিয়ন্ত্রণবাদের প্রবক্তা হচ্ছে পেট্রিক গ্যাডেস। তার মতে নিরামিষাশীদের তুলনায় আমিষাশীরা কম ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার কতগুলো মত এবং তাদের জনক। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে, তার কারণ শর্ট প্রশ্ন যখন আসবে তখন কিন্তু এর মধ্য থেকে তোমার ওইগুলোকে আলোচনা করতে হবে। তাহলে এই গেল তোমার মানবীয় ভূগোল সম্পর্কে একটা মোটামুটি আমাদের ধারণা। দেখো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।